নমস্কার, আমি নয়ন রায়। এটা পূর্ব বর্ধমান সিপিআইএমের জেলা অফিস, মামদুর্গ। অনেক জল এখান দিয়ে এই পার্টি অফিস থেকে অনেক রাজনৈতিক প্রবাহ বিভিন্ন সময় বহমান স্রোতের মতো বইছে, এখনও বইছে। তবে এখন কুলকুল করে বইছে কিনা সেটা পূর্ব বর্ধমান জেলার পার্টি সিপিআইএমের সম্পাদক তিনি বলতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন সৈয়দ হোসেন, পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের জেলা সম্পাদক। নমস্কার। গুরু দায়িত্ব আপনার। যেখানে বসে আমি আপনার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছি, এখানে আপনাদের পার্টির বিভিন্ন আভ্যন্তরীণ কথাবার্তা, মিটিং মিছিলগুলো হয়। সৈয়দদা, সব থেকে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্দ্রানুজের ওপর যে ঘটনা, গাড়ি চাপা দেওয়ার ঘটনা, বাংলা দেখেছে। একটা আর্যিকরের ঘটনা সারা পৃথিবী কার্যত ছিছি করেছে। পুলিশের ভূমিকা, সরকারের ভূমিকা দেখেছে, রাষ্ট্রের ভূমিকা দেখেছে। আবার ঠিক একইভাবে ওয়েবকোটার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইছেন ব্রাত্য বসু তার শিক্ষা সংগঠনকে। সেখানে ছাত্ররা দাবি করেছিলেন ছাত্র সংসদ নির্বাচনটা কবে হবে। সেই সময় গাড়ি কার্যত ইন্দ্রানুজের ওপর দিয়ে যায়। তার ব্যাখ্যা অবশ্য তৃণমূল ছাত্র পরিষদের বা তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দিয়েছেন, কিন্তু বিষয়টা আদালত পথে গড়িয়েছে, তো এটা গেলই গেল। কিন্তু আপনি বলুন যে ছাত্র সংসদ নির্বাচন করতে সরকার ভয় পাচ্ছে কেন? গোটা পশ্চিমবাংলাতে দীর্ঘদিন ধরেই এসএফআই তার দাবি তুলে আসছে যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এটা তাদের রাইট, এটা অধিকার তাদের। কিন্তু সরকার রাজি নয়। গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, ছাত্রদেরও গণতান্ত্রিক অধিকার দিতে সরকার রাজি নেই। কারণ নির্বাচন হলে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলছে, দুষ্কৃতি রাজ চলছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, সংসদ নির্বাচন হলে এটার সম্ভব হবে না। ফলে নিজেদের দখলে রাখতে, ছাত্রদের ব্যবহার করতে, এই জন্য সংসদের নির্বাচনগুলি ওরা আটকে রাখতে চাইছে। যাদবপুরে ছাত্রদের বেশ কিছুদিন ধরেই তারা দাবি করে আসছে আমাদের নির্বাচন করতে দেওয়া হোক, এবং এই দাবি নিয়েই তারা গিয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে। তার প্রতিফল কী হয়েছে আপনারা দেখেছেন। সেটাকে নিয়ে মিডিয়াতে আবার অন্যভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। বিজেপি তৃণমূল একই সুরে যাদবপুর নিয়ে গাইছে। কারণ আমাদের দেশেতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সহ আমাদের দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, যেগুলোতে নামকরা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে কীভাবে বিদ্যার্থী পরিষদকে সামনে রেখে আরএসএস বিজেপি তার দখল কায়েম করতে চাইছে, অন্য কোনো সংগঠনকে রাখবে না। এবং তাদের যেভাবে আরএসএস যেভাবে শিক্ষাকে গেরুয়াকরণ করতে চায়, ঠিক সেইভাবেই দখল করার উদ্দেশ্য নিয়ে এসএফআইকে সরাতে চাইছে। ফলে ছাত্রদের গণতন্ত্রের বিপক্ষে বিজেপি, ছাত্রদের গণতন্ত্রের বিপক্ষে তৃণমূল কংগ্রেস। আসলে আরএসএস তারা চায় না ছাত্ররা এই গণতান্ত্রিক অধিকারটা ভোগ করুক। ফলে বিজেপিও চায় না, এই জন্য তৃণমূলও চায় না। এই কারণেই যাদবপুরের ছাত্রদের এই অধিকার তারা দিতে চাইছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত বলেছেন, যদিও দুঃখ প্রকাশ করেছেন ইন্দ্রানুজের ঘটনা পরিপ্রেক্ষিতে, তার মাকে ফোন করেছিলেন। আজকে মিছিল দেখছিলাম আমি যাদবপুরে। শিক্ষামন্ত্রী বলছেন তিনি অনুতপ্ত। আবার শিক্ষামন্ত্রী একথাও বলছেন বেশিক্ষণ লাগবে না দখল করতে। এটা কি ভারত পাকিস্তান যুদ্ধ নয় তো? একটা পশ্চিমবঙ্গ রাজ্য, দেশ ভারতবর্ষ, প্রথম সারি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে বলছেন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে যে বাম, অতি বাম, আল্ট্রা লেফট তারা দখল করে রেখেছে। আর দিলীপ ঘোষ বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করবো আমরা। হোয়াট ইজ দ্যাট? বিজেপি তৃণমূল যে একই সুরে কথা বলবে এটাই বাস্তব। আর শিক্ষামন্ত্রীর তো পদত্যাগ করা উচিত ছিল। এই ঘটনার পর ছাত্রদের গাড়ি চাপা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে নৃশংসতা, অমানবিকতা, এর জন্য 1 মিনিটও তার উচিত ছিল না। প্রথমে হসপিটালে ভর্তি না হয়ে প্রথমে পদত্যাগপত্র দেওয়া উচিত ছিল। আপনাকে মনে হয় পদত্যাগপত্র তারা এই সরকার দেবে? করেননি, কারণ উনি যে মানুষ, যে ধরনের মানুষ, এই সময়কালে বাংলার মানুষ যেভাবে দেখছে, একটা পর একটা মন্ত্রীকে যেভাবে দেখছে, তাতে উনি পদত্যাগ করবেন না, এটাই বাস্তব। তো বাংলার মানুষ সেইভাবেই করবে, যাতে পদত্যাগ করেন সেই জায়গাতেই যাবে। সৈয়দা, আমি ইন্দ্রানুজের কথা সামনেই আসছে এই কারণে একটু ফ্ল্যাশব্যাকে গেলে সুদীপ্ত গুপ্ত, একটু ফ্ল্যাশব্যাকে গেল আনিস খান, একটু ফ্ল্যাশব্যাকে গেল মইদুল। এরকম ঘটনা, স্বপ্নদেব কুণ্ডু, পশ্চিমবঙ্গে পরপর এই ছাত্র খুন, ছাত্র হত্যা বারবার ঘটেছে। বিচার বিভাগের তদন্তর কতটা অগ্রগতি সেটা বিচার ব্যবস্থা বলতে পারবে, কিন্তু সরকারের মনোভাব যা, আনিস খান থেকে শুরু করে স্বপ্নদেব কুণ্ডুর পরিপ্রেক্ষিতে যা ঘটনা, তার তদন্তের রিপোর্ট এখনও পরিষ্কার নয়। ঠিক সেই জায়গায় একজন ছাত্র রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকছে, এটা বাংলায় কি খুব ভালো ছবি যাচ্ছে?
ঠিক যাই লাগে, ভালো ছবি যাচ্ছে কিনা সেটা বড় কথা নয়, এরপরও শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ নেই, পদত্যাগ নেই, এটাই হচ্ছে সব থেকে খারাপ। এর থেকে খারাপ আর কিছু হয় না। ছাত্রদের প্রতি এই ধরনের আচরণ শিক্ষামন্ত্রীর, এটা কখনো কাম্য হতে পারে একটা গণতান্ত্রিক দেশে? কখনো কাম্য হতে পারে না। মমতা ব্যানার্জি নিজে তো জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপর নেচেছিলেন, তার ছবি এখনো তো আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যার ছবি তো আছে। আমাদের দেশে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে সেই সময়কালের যারা মন্ত্রিত্বে ছিলেন 67-69 তার আগে, তখন তো তারা তো এই ধরনের আচরণ কেউ করেননি। আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা 8-10 ঘন্টা পর্যন্ত আটকে থেকেছে। কই, ছাত্রদের উপর লাঠিচার্জের নির্দেশ তো তারা দেননি, মুখ্যমন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন। তফাৎ হচ্ছে এখানে। আসলে এদের মধ্যে একটা ক্রিমিনাল মানসিকতা কাজ করেছে, আছে। যে ক্রিমিনাল মানসিকতার জন্য আজকে যারা মন্ত্রী আছেন, তাদের এই মানসিকতার জন্য এই সমস্ত অপরাধগুলিকে তারা ঢেকে ঢেকে যাচ্ছে। তাহলে আগামী দিনে ছাত্র যুবরাই কি পারবে যে এই বৈতরণী বলুন, নৌকা পার করার বলুন, এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বলুন, সংঘবদ্ধ আন্দোলন বলুন, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কি এই ছাত্র যুবরাই কি পারবে বলে মনে হচ্ছে? ছাত্র যুবদের তো একটা বড় ভূমিকা থাকে, কিন্তু তাদের মা বাবা কাকা দাদা যারা মাঠে কাজ করে, যারা চাষ করে, যারা কারখানায় থাকে, তাদের ভূমিকাটাও তো কম না। তাদেরকেও সমানভাবেই হচ্ছে যে সামনে আসতে হবে, তাহলে সবাই মিলিয়ে এটাকে সরাতে হবে। আমি আপনাকে আসলে যাদবপুরের একদম যদি প্রাসঙ্গিক, তাই এই প্রাসঙ্গিকতা নিয়ে আপনার সঙ্গে আমি প্রথমে শুরুটাই করলাম। আরেকটা, আপনি তো ঘটনা সংবাদও পড়েছেন, আমরাও শৈশবে দেখেছি সাংবাদিকতা করতে করতে, তারপর দেখেছি শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন দেশের রাষ্ট্রনায়ক, সেখানে সীতারাম ইয়েচুরি তিনি তার পড়ছেন, তার মানে হলফনামা বা যাই বলুন না কেন, যে একজন দেশের রাষ্ট্রনায়ককে সামনে রেখে সীতারাম ইয়েচুরির মতো নেতা দাঁড়িয়ে পড়ছেন আর শ্রীমতী ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে শুনছেন, এটাই তো হচ্ছে রে সহনশীলতা। এই নজির ভারতবর্ষ তো আছেই আছে। তো এই নজিরটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি তো গণ আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, তিনি ছাত্রদের তিনি তার শিক্ষামন্ত্রীকে বলতে পারতেন যে শোনো কি বলতে চাইছে, শুনলেন না। মুখ্যমন্ত্রী তো গণতন্ত্র মানে না। ইন্দিরা গান্ধীর কথা যেটা বলেছেন ওটা সম্ভবত গোটা দেশের মানুষ সবাই জানেন। ইমার্জেন্সি জারি করার প্রতিবাদে জওয়াহরলাল নেহরু ছাত্র সংসদের সেই সময়কালে সাধারণ সম্পাদক তিনি তার পদত্যাগপত্র লিখিয়ে তার চার্জশিট করে তার হাতে দিয়েছিলেন, এবং তিনি শুনেছিলেন, শুধু তাই না, তিনি পদত্যাগ করেছিলেন। তো এই নজির আমাদের দেশে অসংখ্য আছে। ছাত্রদের সঙ্গে যে ব্যবহার করা উচিত, পশ্চিমবাংলার সরকারের মুখ্যমন্ত্রী বলুন, পশ্চিমবাংলা সরকারের শিক্ষামন্ত্রী বলুন, এরা তা করে না। কারণ এদের মধ্যে ফের বলছে একটা ক্রিমিনাল মানসিকতা এদের মধ্যে কাজ করছে। এই জন্যই ছাত্রদের, যারা ভবিষ্যৎ দেশ গড়বে, যারা ভবিষ্যৎ বাংলা চালাবে, তাদের সঙ্গে এরকম ব্যবহার করার সাহস পায়। এই মানসিকতা না থাকলে এটা সৈয়দ আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের বিচারপতি বলেছেন যে পুলিশের ভূমিকা, গোয়েন্দার ভূমিকা, যেখানে শিক্ষামন্ত্রী ঢুকেছে, শিক্ষামন্ত্রী অ্যাটাক হতে পারতেন, আরও ছাত্ররা আক্রান্ত হতে পারতেন, ভৎসনা করেছেন। এখন সমস্ত পশ্চিমবঙ্গের সব ঘটনাই আদালতে গড়াতে হচ্ছে, আর সেখানে মুখ পুড়ছে রাজ্য সরকারের। কারণ এরা তো সব ধামাচাপা দিতে চায়। আরজি করার ঘটনা কি হলো? একই জিনিস, একজন ছাত্রী খুন হয়ে গেল, ধর্ষিতা, সরকারের কি ভূমিকা? রক্ষা করার চেষ্টা, যারা ধর্ষণ করছে, যারা যুক্ত ছিল অপরাধের সঙ্গে, তাদেরকে রক্ষা করার চেষ্টা হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, মুখ্যমন্ত্রীর কাজ তাদের রক্ষা করো, সরকারের কাজ তাদের রক্ষা করো, পুলিশের কাজ তাদের রক্ষা করো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এত দুর্নীতি, তার রক্ষা করার কাজ চলছে। অর্থাৎ সর্বত্রই দুর্নীতিকে ঢাকা দেওয়া, রক্ষা করার কাজ একেবারে সরকারের প্রধান থেকে আরম্ভ করে সবাই সে কাজটা করে যাচ্ছে। এই জন্যই পশ্চিমবাংলায় মানুষ তার যে এই গণতন্ত্রের মানুষের যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলি ভোগ করতে পারছে না, সেই অধিকারগুলি পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। এই জন্যই লক্ষ লক্ষ মানুষ 14 তারিখে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে মহিলারা, লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছে গণতন্ত্রের এই দাবিতে, বিচারের দাবিতে। লক্ষ লক্ষ মহিলা, সাধারণ মানুষ, তারা হচ্ছে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, রাস্তায় নেমেছে। এটা একটা বড় প্রতিবাদ। মানুষ সহজে মেনে নিচ্ছে না, মানবেও না। বেশি দিন জোর করে এইভাবে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না।
আজকে যাদবপুর ইউনিভার্সিটি হয়েছে, কালকে গোটা রাজ্যের সমস্ত হবে, গোটা দেশেও হবে। এবং বিজেপি এবং তৃণমূল আরজি করের প্রশ্নে যেভাবে একই জায়গায় দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন যাদবপুরের প্রশ্নেও সে একইভাবে দাঁড়িয়েছে। কারণ এদের দুজনের চরিত্র না আন্ডারস্ট্যান্ডিং আছে বলছেন, বোঝাপড়ার চরিত্র একই চাই, মতাদর্শের দিক থেকে এদের কোনো তফাৎ নেই। শুধু আপনি আমাকে একটু ব্যথা জাগিয়ে দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন তুললেন। আমি ভেবেছিলাম একটা অন্য রাজনৈতিক কথা হবে, কিন্তু যেহেতু একদম বার্নিং ইস্যু যাদবপুর আর বর্ধমান বিশ্ববিদ্যালয় বাদ দেবো কেন, এটা তো আমার কাছে মরমে মননে হৃদয়ে সর্বত্রই এটা আমাকে কাটা দেয়, পীড়া দেয়। তা বর্ধমান বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা আপনি জানেন, আদালত তো গড়িয়েছে। পরবর্তী হিয়ারিংয়ে ঠিক হবে যে পয়সা কিসনে খায়া। পয়সা, এত গল্প আছে, বিখ্যাত মুভি আছে মাদারি ছবি, আপনি পারলে দেখবেন, খুব ভালো মুভি, ইরফান খানের একটা বিখ্যাত ছবি। তো ওখানে ডায়লগ আছে পয়সা কিসনে খায়া। তো পয়সা আপনিও খাননি, আমিও খাইনি, খেয়েছে যারা তাদেরকে ফল ভোগ করতে হবে। এই যে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক তছরূপ, শুধু এফডি কেন, আরও বৃহত্তর দুর্নীতি আছে। সবেমাত্র পান্না খোলা শুরু হয়েছে। আসল অপরাধীরা নিশ্চয়ই ধরা পড়বে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। আপনারা দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় এরকম দুর্নীতি আপনারা শুনেছেন কশ্চিৎকালে? এত বড় দুর্নীতি আপনাদের চালিয়েছেন, বিশ্ববিদ্যালয় চালিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, এরকম দুর্নীতি শুনেছেন না দেখেছেন কোনোদিন? গোটা দেশে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার এই যে মেরুদণ্ডটাকে হচ্ছে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে, বর্ধমান বিশ্ববিদ্যালয় যেমন দুর্নীতি দেখছেন, আজকে কি অবস্থা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আজকে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা। এমন জনদের বসানো হচ্ছে যারা সেই ক্ষেত্রে যোগ্য নয়, তাদের পর্যন্ত বসানো হচ্ছে, তার দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে গার্ড করা হচ্ছে, রক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও, যাতে যে যত বেশি পড়ে সে তত বেশি জানে। অতএব জানার জায়গাটাকে নষ্ট করতে হবে। স্বৈরাচার কায়েম করতে গেলে শিক্ষা দুটো পরস্পর বিপরীত। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মেরুদণ্ডটাকে ধ্বংস করার কাজ করতে হবে। এটা খুব দুঃখজনক, এটা খুব বেদনাদায়ক যে পীড়া দেয় আমাদের প্রত্যেকে। আচার্য সুকুমার সেন থেকে শুরু করে ডক্টর অমরাঞ্জন মুখোপাধ্যায়, আমি প্রায় বলি কথাটা, মোহিত ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ বসু থেকে অমিত মল্লিক, এরকম প্রতিনিধিযশা ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয় চালিয়েছেন, যাদের প্রচুর ছাত্রছাত্রী সারা পৃথিবীতে সমাদৃত গবেষণার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। আর সেই বিশ্ববিদ্যালয়ের আকাশের এক ফালি চাঁদের কলঙ্ক হয় না শুনেছি, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ওপরে যে চাঁদ আছে সেখানে কলঙ্কের দাগ লেগেছে। এই দাগ ধোয়াবার জন্য কোনো নির্মাই যথেষ্ট নয়। এই দাগ ধোবে কি বলে? তখন ইতিহাস তো পরিবর্তন হয়, একই অবস্থা তো থাকে না। মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে সক্ষম হবে। পরবর্তী প্রজন্ম নিশ্চিতভাবে রাস্তায় নামবে। যাদবপুর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দেশের সবথেকে মেধা যে বিশ্ববিদ্যালয়গুলিতে আছে, সেখানকার ছাত্ররা তো বিদ্রোহ করছে, সেখানকার ছাত্ররা তো প্রতিবাদ করছে। ভবিষ্যতে আরও সর্বত্রই এই প্রতিবাদ গর্জিত হবে। মানুষ আজকে উপলব্ধি করতে পারছে যে আমাদের দেশ, রাষ্ট্র, আমাদের রাজ্যের সরকার, এরা কোন পথে আমাদের রাজ্যকে, আমাদের দেশকে নিয়ে যেতে চায়। এটা মানুষকে উপলব্ধি করতেই হবে এবং এটা বোঝার কোনো অসুবিধা নেই। একদিকে লুট চলছে আমাদের দেশের সব অংশের মানুষের, কর্পোরেটের লুটের সব রকম ব্যবস্থা করে দিচ্ছে মোদি মমতা। এই প্রশ্নে এদের দুজনের কোনো পার্থক্য নেই। যেমন আদানি মোদির বন্ধু, তেমনি আদানি মমতারও খুব কাছের মানুষ। এই জন্যই দেখছে পেছনে আদানির হাতে তুলে দিতে চায়, আমাদের বন্দরগুলো আদানিদের হাতে তুলে দিচ্ছে। ফলে এদের দুজন যে নীতিতে চলছে তা হচ্ছে লুটের ব্যবস্থা করা মানুষকে, আর উল্টো দিক থেকে মানুষ যাতে প্রতিরোধ করতে না পারে সেই জন্য একদিকে মানুষের শিক্ষা, এই মেরুদণ্ডটাকে ধ্বংস করে দাও, সেই কাজই এই সময় চলছে। আমি শেষ করব একদম, যেহেতু অতি সম্প্রতি আপনাদের রাজ্য সম্মেলন হয়েছে, অনেক রেজুলেশন পাস হয়েছে, সেখানে আপনিও ছিলেন, আমি বাইরে ছিলাম, আমার তো ভেতরে অধিকার নেই। তো স্বাভাবিক, সাংবাদিকদের অধিকার থাকে না, কারণ বাইরেই কাজ করতে হয়, কাটাছাড়া বাইরে বসেই করতে হয়। কিছু ভেতরের মানুষজন থাকে। সামনে 26শে বিধানসভা নির্বাচন আছে, নিশ্চয়ই রাজ্য সম্মেলনে আলোচনা তো হয়েইছে। কারণ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে আপনাদের তো বিভিন্ন মুখের সন্ধান চলছেই, বামপন্থীদের, নতুন তরুণ প্রজন্ম বলছে না, পুরনো মানুষকে সরিয়ে দিতে বলছে। এই যে শাসকের বিরুদ্ধে লড়াই, 26শে বিধানসভা নির্বাচনে তারুণ্যের প্রতি জোর দেওয়া এবং এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা,
এগুলো তো নিশ্চয়ই রাজ্য সম্মেলনে আলোচনা হয়েছে, সেভাবে সেগুলো প্রতিহত করবেন কীভাবে? কারণ আপনাদের সাংগঠনিক স্তরে দুর্বলতা আছে, প্রশাসনিক চাপ রয়েছে, মিছিল মিটিং করতে বাধা পাচ্ছে। এখন যদিও বেরোচ্ছেন আপনার, কিন্তু 26শে মহারণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, এই লড়াই বামপন্থীরা কীভাবে সফল হবে? দেখুন, এই তৃণমূল বলুন, বিজেপি বলুন, এই যে দক্ষিণপন্থী দলগুলি অথবা আমাদের দেশের যে সাধারণ বুর্জোয়া রাজনৈতিক দল আছে, এদের নির্বাচনই সব। নির্বাচন ছাড়া ওদের কাছে অন্য কিছু নেই। নির্বাচনকে সামনে রেখেই জনগণকে ভাঁওতা দেওয়ার কাজ, নির্বাচনকে সামনে রেখেই তাদের রাজনীতি, তাদের সব কিছু হচ্ছে ভোটকে সামনে রেখে। কারণ ওদের যা চলছে সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখো এবং নিজেরা তার জন্য হচ্ছে ক্ষমতায় থাকো। আবার এরা যাতে টিকে থাকতে পারে তার জন্য আমাদের দেশে এই সময়ে সব থেকে বেশি যারা লাভবান, বর্তমান সময়ে সব থেকে বেশি যারা সুখে আছে, আমাদের দেশের সব থেকে ধনী মহাধনীরা, তারা এদের বিপুল পরিমাণে টাকা দেয়। এই জন্যে বিজেপিকে ইলেকট্রাল বন্ডে এত টাকা দেয়, এই জন্যে তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় টাকা দেয়, যেহেতু তারা চায় বামপন্থীরা যেন সামনে না আসে। এই জন্যই তো মমতা ব্যানার্জিকে এত পছন্দ ওদের, যারা বামপন্থীরা এখানে না আসে। এই জন্যই আরএসএস, তৃণমূল আর বিজেপিকে একই সঙ্গে, তৃণমূলকে রক্ষা করার জন্য আরজি করের ঘটনায় বিজেপিকে নির্দেশ দেয় যে তৃণমূলকে রক্ষা করতে হবে। ফলে বামপন্থীদের কাছেই বিজেপি তৃণমূলের বিকল্প বামপন্থীরা, এটা জনগণের আস্তে আস্তে উপলব্ধি করবে। এটা বিজেপিও বুঝে, এটা তৃণমূলও বুঝে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারাও বুঝেন যে বিজেপি এবং তৃণমূল এদের দুজনকে পশ্চিমবাংলার ক্ষেত্রে বাইনারির মধ্যে দিয়ে সামনে রাখার উদ্দেশ্য একটাই, যাতে বামপন্থীরা সামনে আসতে না পারে। আর বামপন্থীরা শুধু নির্বাচনকে সামনে রেখে কাজ করে না, বামপন্থীদের কাজ সারা বছর মানুষের পাশে থেকে, মানুষের যে কারণে মানুষ আক্রান্ত, যে কারণে মানুষ দারিদ্র, যে কারণে জিনিসের দাম বাড়ে, যে কারণে কৃষক তার ফসলের দাম পায় না, যে কারণে মজুর তার হচ্ছে অনেক বেশি পরিশ্রম করে উপকৃত মজুরি পায় না, যে কারণে বেকার সে কাজ পায় না, এইটাই মানুষের কাছে হচ্ছে তুলে ধরা। এই যে সিস্টেম, এই যে ব্যবস্থা, যে ব্যবস্থার জন্য মানুষের জীবনের এত যন্ত্রণা, এইটাকেই তুলে ধরার কাজ হচ্ছে বামপন্থীদের। ফলে বামপন্থীদের সারা বছরই কাজ করতে হয়। বামপন্থীরা জানে তাদের বিরুদ্ধে প্রচার, তাদের মতাদর্শ, তাদের কাজের বিরুদ্ধে ক্যাম্পেইন অনেক বেশি তীব্র আমাদের সমাজে আছে। কারণ রাষ্ট্র এবং হচ্ছে একই সঙ্গে আমাদের দেশের কর্পোরেট যে মিডিয়া এবং তাদের যে বিপুল অর্থ, এই অর্থ প্রচার করা হয় বামপন্থী মতাদর্শের বিরুদ্ধে, এই অর্থ প্রচার করা হয় বামপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের পার্টির তার বিরুদ্ধে। জনগণের মধ্যে অনবরত সিপিআইএম সম্পর্কে দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে তৈরি করে দাও, প্রশ্ন তৈরি করে দাও, এই কাজ চলছে। তার জন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, এবং শুধু আমাদের দেশের পুঁজির মালিকেরা না, গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র, তারও টাকা, তাদেরও পুঁজির টাকা আমাদের এখানে খাটছে শুধু বামপন্থীদের আটকাবার জন্য। ফলে আমরা এটা বুঝি যে আমাদের এই সময়কালে আমাদের উপর আক্রমণের তীব্রতা আছে। তো লোকসভা নির্বাচন অনেক বড় এলাকা জুড়ে হয়, বিধানসভা নির্বাচন অনেক বড় ক্ষেত্র জুড়ে হয়। সেখানে মানুষ তাদের প্রচারে যে বিপুল টাকা, তার ফলে যে তাদের ফ্ল্যাগ, ফেস্টুন, এই যে জমকালো প্রচার, তার যে সুযোগ, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় এদের যে প্রচার, টাকা দিয়ে বিভিন্ন ধরনের যে প্রচার সংগঠিত করা হয়, তাতে মানুষ বিভ্রান্ত হয়। তাতে মানুষ মনে করে যে করেছিল অতীতে যে এই দুটো দলই তারা আছে। এই জন্য যেখানে চোখের সামনে মানুষ দেখে, যে চোখের সামনে তার নিজের ক্ষেত্রটা দেখতে পারে, তার পরিচিত মানুষজনকে দেখতে পারে, সেখানে সে লড়ে, গণতন্ত্রের জন্য লড়ে, সেখানে সে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে। আর যেখানে মানুষের ক্ষেত্র অনেক বড়, যেখানে টাকা দিয়ে একটা বড় সাধারণভাবে একটা প্রচার গড়ে তোলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে বিপুল টাকা খরচ করে মানুষকে কেনার ব্যবস্থা উদ্যোগ হয়, বিপুল প্রচারের মধ্যে দিয়ে মানুষের চিন্তা চেতনাকে হচ্ছে যে নেওয়ার হচ্ছে ব্যবস্থা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ পশ্চিমবাংলার ক্ষেত্রে তারা এই বিভাজনের এবং বাইনারির তার হচ্ছে শিকার হতে আমরা দেখেছি। বেশ, তো সেটা ভবিষ্যতে হবে, তা নাও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সংগ্রাম দীর্ঘজীবী হোক। তো আপনি বলবেন আপনাদের সংগ্রাম দীর্ঘজীবী হতে হবে, কারণ মানুষের কাছে আপনাদের যেতে হবে। আমি তো বলতে পারি না আপনাদের সংগ্রাম দীর্ঘজীবী হোক। আমরা প্রান্তর পথে ঘাটে সাংবাদিক, আমরা যা দেখি সেটাই বলি। ঠিক বলছে, আমরা মেহনতিদের পার্টি। আমিও মেহনতি মানুষের কথাই বলি, মেহনতিদের পার্টি, মেহনতি শ্রমিক শ্রেণীর প্রলেতারিয়াতের পার্টি আমরা। ফলে এটা দীর্ঘজীবী হবে, যত দিন যাবে তার সংখ্যা বাড়বে। ফলে এই সংগ্রাম, মেহনতিদের সংগ্রাম দীর্ঘজীবী। আমার শুভেচ্ছা রইল আপনাকে।
একদিন ছিল তারা, এখন তারা নেই, মানে বামপন্থীরা। নতুন করে আসবে কিনা সেটা নির্ভর করছে পরিবেশ, পরিস্থিতি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি, শাসকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। যাদবপুরের ঘটনায় কলুষিত করেছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে, ইন্দ্রাণু যে আক্রান্ত হয়েছে, আদালত পর্যন্ত করিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি তছরূপ, তারপর রাজ্য সম্মেলন ঘটে গেছে। তাই বামপন্থীরা অনেকে বলেন মাইক্রোস্কোপে দেখা যায় না, এটা যারা বলছেন সেটা তাদের মতো বিশ্লেষণ। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অবজারভেশন, আমার সাংবাদিকতায় মনে হয়েছে যে সাংবাদিক হিসাবে যে শহীদ হোসেন যা বলছেন সেটা যদি বাস্তবের জমিতে মানুষকে নক করতে পারেন তারা, তাহলে একদিন ছিল, আবার হয়তো একদিন হবে, এখন হয়তো হবে না, সময় লাগবে, অনেকটা পথ পেরোতে হবে, তাদেরকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হবে। তাই শুভেচ্ছা তো দিতেই পারি আমি সাংবাদিক নয়ন রায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমার সহকর্মী সমীর দফাদার, নমস্কার।